কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি। আজকের বিষয় চক্রতত্ত্বের তৃতীয় সোপান মণিপুর। ৪৬ নম্বর ভূপেন্দ্র বোস এভিনিউ, 14/8/1960 সাল। ঠাকুর বলছেন, সমস্ত মন্ত্র শব্দ। জগতের সব কিছু শব্দেই মন্ত্র আছে। মন্ত্র এবং শব্দ একটা অবস্থায়ই থাকে। মণিপুরের সেই মণিকোঠাতে সেই শব্দ নিনাদ ভরপুর হয়ে থাকে। এই মণিপুর শুধু দেহের অঙ্গেই নয়, জগতের সমস্ত অণু পরমাণুতে ধূলাকণাতে এই মণিপুর ভরপুর হয়ে থাকে। শাস্ত্রে এই মণিপুর নিয়ে অনেক ব্যাখ্যা আছে, অত দরকার নেই। আমরা এমন একটা অর্থ বা ব্যাখ্যায় রয়েছি যেটা ভাবলে সব সুস্পষ্ট হয়ে ওঠে। মূলাধারেও সপ্তচক্র বা ষটচক্রের কথা রয়েছে, স্বাধিষ্ঠানেও রয়েছে, মণিপুরেও একই কথা রয়েছে। আমাদের কাজের সুবিধার জন্য নানাভাবে নানা ভেদে একটার বর্ণনা করে গেছে। আমরা কাজ করি বা না করি, আমরা চক্রে যে সহজভাবেই রয়েছি সেটাই জানা দরকার। এই মণিপুর যদি খুঁজে দেখা যায়, পৃথিবীর সব কিছু জানা হয়ে যায়, সমস্ত জগতের রহস্য জানা হয়ে যায়। এই মণির যে শব্দ, সাপের মণি, ব্যাঙের মণি, কত রকম আছে, সেই শব্দ মণি হচ্ছে তার মন্ত্র, ধ্বনি হচ্ছে সেই মণি। তা সর্পাকারে কুলকুণ্ডলিনী হয়ে রয়েছে। ফণি যে সর্প, সেই সর্প শব্দেরই একটি প্রতীক। সর্পের একটা গুণ, শব্দের সঙ্গে সঙ্গে নৃত্য করে। শব্দের সাথে সাথে তার অনুভব শক্তি, ঘ্রাণ শক্তি, দূরদৃষ্টি এবং অনুভূতি সম্পন্ন যে ক্ষমতা, তা সাধারণত সর্পের মধ্যে দেখা যায়। এই সর্প হতেই আমাদের যোগশাস্ত্র বহির্গত হলো। শাস্ত্রের বেশিরভাগ অংশ আমরা সাপ হতেই জেনেছি। সর্প, সে তার সময় উপযোগী যোগ অভ্যাস করে তার খাদ্য বা আনুষঙ্গিক জোগাড় করে নেয়। আমাদের দেশে আমাদের পূর্বপুরুষরা যারা যোগাভ্যাস করেছিলেন, চর্চা করেছিলেন, সর্পই তাদের পথ দেখিয়ে দেয়। ২০ মাইল দূর থেকেও তার দূরদৃষ্টি, দূরশ্রবণ। যদিও কান তার নেই, তার এমন শক্তি আছে যে কানে শোনার চেয়ে বেশি বোঝে। তার এমন শক্তি, অনুভব শক্তি আছে যে সব বুঝে নেয়। পাহাড়ে এমন সর্প আছে ৩০০-৪০০ বছর এমনি যোগাসনে বসে আছে। সেখানে বসে বসে শ্বাস দ্বারা আহার জোগাড় করে নেয়। এমন শক্তি তার যে ২০০-৩০০ হাত দূরের জন্তুগুলো তার মুখের ভিতর গিয়ে পড়ে। এই যে স্রোতের মতন টেনে আনার ক্ষমতা, এই যে প্রকৃতির অর্জন, এটা তার স্বভাব। এইভাবেই ওই শক্তিরই ধারা আমাদের কাছে এসে পৌঁছে। সর্প ৫-৬ মাস খায় না, কখনো বায়ু হতে, কখনো এমনি সংগ্রহ করে নেয়। জিহ্বা তালুতে রেখে এমন একটা রস পায়, সেটাও একটা যোগাভ্যাস। বায়ু ও সূর্য হতে এমন শক্তি পায় যে তার চলে যায়। আজও পাহাড়ে এমন আছে যারা ওইভাবে কাজ করেন, সর্পের ন্যায় আহার জোগাড় করে নেন। তাতে কয়েক শত বছর বেঁচে থাকা অস্বাভাবিক নয়। ওইভাবে ত্রাটক যোগ স্বাভাবিকভাবে আমাদের মধ্যে হয়ে যাচ্ছে, যদিও জিহ্বাটা টালুতে রাখো না। টক খেয়ে আমরা টক করি। পাহাড়ে শতেক বছর যারা আছেন, ওই রকম অভ্যাস করে কাটিয়ে দিচ্ছেন। তারা ভাবছেন জন্ম যখন নিতে হবে, তখন এখনই কয়েক জন্ম কাটিয়ে দেওয়া যাক। কেউ কেউ
5, 6, 7 জন্ম কাটিয়ে দিয়েছেন। ওইভাবে তাদের যা কিছু উদ্দেশ্য করে নেন। সেই যোগশাস্ত্রের ব্যাখ্যা এখানে নানাভাবে গড়াগড়ি দিচ্ছে। যারা লিখেছেন তারা ওলটপালট করে ফেলেছেন। ওই সর্প কখন কিভাবে থাকে না থাকে সময় উপযোগী না করলে হিতে বিপরীত হতে পারে। যখনকার যা করা দরকার সেইভাবে করা দরকার, সেইভাবে না করলে হয় না। শুধু শাস্ত্রে লেখা থাকলেই হয় না। এইভাবে অনেক অর্থ বিকৃত হয়ে গেছে, তাতে অনেকের অনেক অসুবিধা হয়েছে, ফলও পাচ্ছে না। আমাদের যদি ওইভাবে জিহ্বাকে এভাব ওভাব করতে হয় সব কাজ ফেলে, তাহলে ব্যথা হয়ে যাবে। ওইভাবে যোগাভ্যাস সকলের পক্ষে সম্ভব নয়। আমাদের কথা হলো, আমাদের দেখতে হবে কিছু না করেও কিছু করা হয় কি না। সেইটাই সুন্দর কথা। ছোট বয়সে তীর্থে গেছিলাম। স্রোতের মাঝে যেন ধাক্কাতে ধাক্কাতে নিয়ে গেছে আমাকে। চক্ষু বুজে থাকলেই হলো। যোগের ওই সমস্ত অভ্যাস করলে আমাদের পক্ষে খুব অসুবিধাজনক হবে। পাহাড়ে অনেক ব্যাঙ আছে, গিরগিটি আছে, তারা এমন সুন্দর যোগ অভ্যাস করে, সেগুলো আবার আমরা করতে গেলে অসুবিধা হবে। যোগশাস্ত্রে অনেক ব্যাখ্যা আছে, সেটা সকলকার পক্ষে সম্ভব নয়। এই যে সর্প বা ব্যাঙ, এমন অনেক জীবজন্তু, তাদের ভাব আমাদের পক্ষে অস্বাভাবিক। সেইগুলো কিভাবে আয়ত্ত করা যায়, সেগুলোর নানা রকম বিধি ব্যবস্থা আছে। সেটা সম্ভব নয়। কাজেই অদৃষ্ট বা কর্মফলের উপর ছেড়ে দেওয়া ছাড়া ভরসার কিছু নেই। রাগ করলে মুখটা লাল হয়। একজনের একটা কিছু হারিয়ে গেলে অবস্থা এক এক রকম হয়, উদ্বেগ এবং বেগে। এক এক কেন্দ্রে বা এক এক জায়গায় এক এক বস্তুর জন্য এক এক ব্যবস্থা থাকে। এই অঙ্গগুলি কখন কোনটায় বাড়বে বা কমবে, লক্ষ্য করুক বা না করুক হয়ে যাচ্ছে। ত্রাটক করুক, রেচক করুক, যাই করুক, এক একটা অঙ্গের কাজ হয়ে যাচ্ছে। কেহ মাটি হতে খায়, কেহ শূন্য হতে খায়। একটা সহস্রার হতে হচ্ছে, একটা মূলাধার হতে হচ্ছে। এইভাবে এক একটা অঙ্গে এক একটা কাজ হয় এবং সেইভাবে চিহ্নিত হয়। সেইটাকেই তখন নির্দিষ্ট করে রাখে, এই কাজ হয়। আবার অনাহতে এই কাজ হয়। মণিপুর হতে চিন্তা করলে এই কাজ হয়। সাপ যখন মণিপুরে থাকে তখন বিড়া পাকিয়ে থাকে। সাপ যখন মণিপুরে চিন্তা করে তখন কাদামাটিতে থাকে। 2 বছর পর দেখা যায় কচ্ছপে পরিণত হয়ে গেছে। দেখা যায় মণিপুরে থাকলে তার এই বিকাশ হয়। আবার যখন গহ্বরে থাকে এভাবে হাত গুটিয়ে থাকে, তখন মুখ দিয়ে খাদ্য জোগাড় করে না, তখন মণিপুর দিয়ে খাদ্য সরবরাহ করে। এই অবস্থায় থাকলে তখন নড়াচড়া করে না, যোগ অবস্থায় থাকে। মণিপুর হতে যখন অনাহতে ধাক্কা খায় তখন ক্ষুধার আবির্ভাব হয়। স্তনের দুধ অনাহতেই হয়। অনাহত হচ্ছে বেদনার সুর। আহারের স্থানে স্থানে ধাক্কা খায়, তখনই অঙ্গ প্রত্যঙ্গগুলি আস্তে আস্তে করে ছটফট করে। ব্যথার গতিটা বাড়তে থাকে এবং হাত পা ছুটতে আরম্ভ করে। তখন বাচ্চা হয়। অনাহতের এই ধ্বনি, এটা বিজ্ঞানসম্মত। মাতৃগর্ভে যে মণিপুরে থাকে তখন এটা স্বাভাবিক অবস্থা। মণিপুরের অবস্থা এমন একটা অবস্থা, ভরপুর অবস্থা, পরিস্ফুট হওয়ার অবস্থা। প্রতিটা অবস্থার সঙ্গে এক একটা যোগাযোগ আছে। এই মণিপুরের অবস্থা কলা গাছে যেমন মোচা হয়। মণিপুর হচ্ছে থলথলে অবস্থা। আমাদের যখন অসুখ বিসুখ হয়, উদ্বেগ হয়, সংকোচন ও প্রসারণ মণিপুরের অবস্থা। স্বাধিষ্ঠানের অবস্থা মূলাধারের অবস্থা। মৃত্যুর অবস্থাও যখন মৃত্যু হয় তখন দেখা যায় অনাহত বিশুদ্ধ নড়ছে। এই যে ধাক্কা খাওয়ার অবস্থা প্রতি কেন্দ্রে বিদ্যমান, এর এক একটি কেন্দ্রে যখন মন যায় সেগুলির বিকাশ হয়। মনটা থার্মোমিটারের মতো উঠছে নামছে। বেশিরভাগ সময় যদি এক জায়গায় রাখা যায় তাহলে সব হয়ে যায়। সর্পরা বেশিরভাগ সময় মণিপুরে বসে থাকে। আমাদের মনও কোনো কোনো সময় বসে থাকে বিশুদ্ধে। কিভাবে অর্থ জোগাড় করব, মান যশ পাব,
সংসার জীবনের পক্ষে যা যা করণীয়, এই যে বুদ্ধিবৃত্তির অবস্থা, এটা বিশুদ্ধের কথা। এই যে 4 আঙুলের জিহ্বা, কত অবস্থার দ্বারা স্বাদকে জিহ্বায় আনার চেষ্টা করছি, কত অজস্র স্বাদের কথা। জিহ্বার পর আর কোনো স্বাদ নেই। জিহ্বাতে সূক্ষ্ম সূক্ষ্ম গ্ল্যান্ডস আছে, ওখান হতে সিক্রেশন হয়। এমন সিক্রেশন হয় যার সাথে সাথে সবগুলো বস্তুর স্বাদের কথা মুহূর্তে বলে দিতে দ্বিধাবোধ করে না। এই প্রক্রিয়া হয়ে আসছে অভ্যাসের মধ্যে আছে বলেই আমরা এই জিহ্বাতেই মধুর ও আদার স্বাদ বলে দিতে পারি। আমাদের ভিতর স্বাদ সবসময় আছে বলেই স্বাদের বিষয়ে আমরা সচেতন। আরও যারা বেশি রত রয়েছে তারা আরও বেশি সচেতন। ধোঁয়ার অর্থাৎ সিগারেট ইত্যাদি এক স্বাদ, চায়ের এক স্বাদ, যারা নস্যি দেয়, যারা মদ খায় তাদেরও স্বাদ আছে। স্বাদের এমন আকর্ষণ যে পায়খানা হয় না যতক্ষণ পর্যন্ত না চা পেটে পড়ছে। জিহ্বাতে না পড়া পর্যন্ত মাথা ধরে পড়ে রয়েছে। স্বাদের এমনই গুণ ইনজেক্ট করে দিলে হবে না, জিহ্বাতে দিতে হবে। এর ফলে আমরা নিজেরাই অস্থির হয়ে পড়েছি। এই স্বাদ ক্রমশ ক্রমশ ঘ্রাণ ইন্দ্রিয় এবং আজ্ঞাচক্রে ধাক্কা দিচ্ছে। চন্দ্র তার আলোক স্নিগ্ধ, সেই চন্দ্র হচ্ছে এখানে, যার প্রভাবে যশে মানে জীবনকে মধুময় করার জন্য প্রচেষ্টা। তারপর যেন দাদের চুলকানি, তাতে জ্বালা, তারপর অশান্তিময় জীবনের পালা। এই রোগ শোক ব্যথা বেদনা কাহাকেও তা ছাড়ে না। তাই ব্যথা বেদনা এমনই দাদ, এমনই চুলকানি, কেহ রেহাই পায় না। যাক, সেই জিহ্বা যোগাযোগ হতে হতে মণিপুরে এসে দাঁড়িয়েছে। এই মণিপুরের কি স্বাদ? সেখানে তো এই জিহ্বা নেই যে চিনি বা মধু দিলে অনুভব করবে। যেখানে কুণ্ডল পাকিয়ে আছে সেইখানে জিহ্বাও যেন জিহ্বায় থাকে না। সে চিরতরে 32 দাঁতে কামড় দিয়ে অনাহতের বিশুদ্ধের চাপে পড়ে থাকে। যেই ক্ষমতা বলে জিহ্বা শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিল, আজ সেই শক্তি নাই, তাই পড়ে আছে। সেই দূরশ্রবণ, দূরদৃষ্টি এবং অন্তর্যামিত্বের যে প্রকাশ, তা মণিপুরে ভরপুর হয়ে রয়েছে। মণিপুরে কুণ্ডলী পাকিয়ে জড়িয়ে থাকে। মণিপুর হতে প্রণব মন্ত্র বহির্গত হলো। এই জড়িয়ে থাকার মন্ত্রটা প্রণবের মন্ত্র। মন্ত্রগুলো, শব্দগুলো পড়ে আছে মণিপুরে। বিদ্যুতের ঝিকিমিকি অযথা আঁকাবাঁকা নয়। যেখানে মেঘের গর্জনে বৃষ্টি হয় সেখানে সেই আঁকাবাঁকার ছন্দে রয়েছে বিশ্ব রহস্যের কথা। এই কথা ঝিলিক মারার মতো। এই কথা শিরা উপশিরার মধ্য দিয়ে ছড়িয়ে রয়েছে। হাজার হাজার শিরা উপশিরা আমাদের দেহে রয়েছে বিদ্যুতের মতন। রক্তের সঞ্চালনের মধ্যে চৈতন্য শক্তির ধারা বয়ে চলেছে। বুদ্ধিবৃত্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, সমস্ত শক্তি এইভাবে বিদ্যুতের প্রকাশে প্রকাশিত। এই ঝলকানির সুর মনের ঘর্ষণে ঘর্ষণে এই বিদ্যুতের প্রবাহ শিরা উপশিরায়, দেহের প্রতি কণাতে সবসময় চৈতন্যে ভরপুর হয়ে আছে। মেঘের গুড়গুড় ধ্বনি বৃথা নয়, যার জীবন্ত প্রকাশ সমস্ত জীবের বুকে। সেই গর্জনের ধ্বনি, সেই গর্জনের অবস্থা মণিপুরের প্রথম অবস্থা। শিশু যখন ভূমিষ্ঠ হয় ওয়া করে ওঠে। শিশুর প্রথম ওয়া ধ্বনি এই মণিপুরেরই সুর। এ বহুদিনের সুপ্ত নিনাদের কথা। সেই ইন্দ্রিয়ের চাহিদাতে নিনাদের সুরকে আশ্রয় করে তোমরাও চলছ। আজ তোমরা যে চেয়ে রয়েছ, কথা বলছো, সেই প্রণবের ধ্বনি আছে বলেই, সেই ধ্বনি জাগ্রত হয়ে উঠল বলেই, সেই ধ্বনি এইভাবে প্রকাশ পেয়ে উঠল। সেই ধ্বনি যদি আটক করে রাখা যায়, কুণ্ডল পাকিয়ে থাকবে। আমরাও প্রণব আকারে রয়েছি। আমরা যখন গর্ভে ছিলাম প্রণব আকারে আড়াই প্যাচে ছিলাম। এই মন্ত্ররূপে ধ্বনি একটা প্রতীক স্বরূপ, সেভাবেই ফুটে উঠবে যেভাবে এসেছি। স্ফুরণের যে ধারা, আমাদের সেই অবস্থা। মণিপুরের স্ফুরণের যে ধারা, তাতে সর্বভাবে রয়েছি, তবু থাকছি না। আমাদের ইন্দ্রিয়গুলো এমন হয়েছে যে গাছের শিকড়গুলি
কেউ নেড়ে দেয় না, কেবল ফুল ছিঁড়ে নেয়। ভুল কোথায় করছি? চক্ষুর ক্ষুধা, ইন্দ্রিয়ের ক্ষুধা নিয়েই চলছি। ফুল নিয়ে দেখতে হবে গাছটা কোথা থেকে এলো। গাছের গোড়ায় জল দিতে হয়। আমাদের মণিপুর হচ্ছে এই গাইট। মেরুদণ্ডের দণ্ড হচ্ছে এই কেন্দ্রস্থলে। গ্রন্থির উপর সমস্ত গাছ, মেরুদণ্ডের উপর সমস্ত দেহ। এই শিরা উপশিরা এমন একটি জায়গায় মিলিত হয়েছে যে সমস্ত জায়গায় সাড়া দিয়ে যাচ্ছে। আমরা নাভিতে তেল দিচ্ছি, জল দিচ্ছি, এটা আদি কথা। এই জায়গাটা ঠান্ডা রাখলে ভালো, এই জায়গাটা ঠান্ডা রাখলে সব জায়গা ঠান্ডা হয়ে যায়, গরম হলে সব গরমিল হয়ে যায়। এই কথাটা মনে রাখবে। এটা এমন একটি জায়গা যেখানে মন একদিন এই অবস্থায় ছিল। সেই স্বাদে আমরা ভরপুর ছিলাম। নিজেকে ভরার কোনো অসুবিধা ছিল না। এখান হতেই খাদ্য টেনে নিয়ে জিহ্বার কাজ করতাম। আজ সেই কথাটা ভুলে গেছি। যে কোনো যোগীর অবস্থা মণিপুরেরই অবস্থা। মণিপুরে না থাকলে ঘুমাতে পারতাম না। ঘুমের অবস্থায় মণিপুরে ইন্দ্রিয়গুলি আস্তে আস্তে শিথিল হয়ে আসে। এটা ঘুমন্ত সমাধি। এটা একটা যোগ অবস্থা। এই ঘুমন্ত অবস্থা মৃত্যুরই একটা অবস্থা। ঘুমোতে ঘুমোতেই ঘুমিয়ে পড়ে। 1-2 বাদ দিলে যেমন 1 লক্ষ হয় না, সেইরূপ 1-2 দিনের ঘুম যখন একদিনে পরিণত হয় তখনই শেষ নিঃশ্বাস পড়ে, তখন চিরনিদ্রায় পরিণত হয়। 60 বছরের ঘুমগুলো এক জায়গায় উপস্থিত হয়। মণিপুরের এমন তেজ মননের সাথে সাথে প্রজ্বলিত হয়। অপারেশনে ঔষধের গুণে যেমন অজ্ঞান করে ফেলে এবং এই অজ্ঞান যেমন ক্ষতিকারক নয়, তেমনি চিরন্তন কথাটাকে জানিয়ে দেবার জন্য এই অজ্ঞান করার প্রক্রিয়ার কথা আমাদের মধ্যে ফুটে ওঠে সেই আদি উদ্দেশ্যের কথা। কোথা হতে তুমি এসেছো, কোথায় যাবে, কি তোমার উদ্দেশ্য। জ্বলন্ত শিখার মতো প্রজ্বলিত হয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই লেন্সের ভিতর দিয়ে ফুটে ওঠে অনন্ত রশ্মির কথা। কোথা হতে এসেছো, কি আশ্রয় করে যাবে। প্রতিদিন এই কথা জানিয়ে দিচ্ছে ঘুমের ভিতর দিয়ে। ঘুমিয়ে থাকা যেমন একটা অবস্থা, জেগে থাকাও একটা অবস্থা। মৃত্যু একটা সমাধি, ঘুমও একটা সমাধি, আবার ধ্যান ধারণা থেকেও সমাধি। যে প্রক্রিয়ার দ্বারা জেগে থাকা একটা ধ্যান, তা কোন সমাধির মন্ত্র হতে তোমাকে জাগিয়ে রাখছে, সেই ইন্দ্রিয়গুলি সতেজ রেখে তোমাকে জাগিয়ে রাখছে। স্বাভাবিক অবস্থায় একা থাকলে ঘুম তাড়াতাড়ি আসে। সাধারণতভাবে একটু নিরিবিলি পেলেই ঘুমিয়ে পড়ে। জলের গতি যেমন নিম্ন দিকে, তেমনি ঘুমটা তোমায় নিয়ে যায় আবার রক্তকণিকায় রাখবার জন্য, নিয়ে যায় বীর্য অবস্থায় রাখবার জন্য, সেই সুপ্ত অবস্থায় আনবার জন্য যে আদি সত্তা হতে এসেছ। স্বপ্নটাও ঠিক এমনি একটি অবস্থা। স্বপ্নের ভিতর নানা রকম চঞ্চলতার ভিতর রেখে বিরাট কাজগুলি মুহূর্তে সমাধা করতে চেষ্টা করে। এই নিদ্রা হচ্ছে সেই অভিভূত অবস্থা যার দ্বারা সুপ্ত নিনাদকে জাগিয়ে তোলে। মণিপুর করে কি? নিদ্রায় যখন ভরপুর হয় কেউ, যেমন ঘুমিয়ে পড়েছে, তখন এই নিদ্রায় রেখে শান্ত অবস্থায় ফুটবার জন্য চেষ্টা করে। আমরা সবটার মধ্যে ঘুরবার চেষ্টা করছি, সুতরাং কোনোটার মধ্যেই থাকতে পারছি না। না পারার ফলে জীবনটা কোনো মতে চলে যাচ্ছে, তবেই শেষ হয়ে গেল না। ধনীটা সব সময় ফুটবার চেষ্টা করছে। ওটা পেলে খুশি হব, ওটা পেলে আনন্দ হবে। কোনোটা পেলেও প্রকৃত আনন্দ হয় না। মণিপুর হচ্ছে সেই অবস্থা। যতক্ষণ না পর্যন্ত সেই মণিপুরে যেখান হতে এসেছি সেখানে মিলছে, ততক্ষণ পর্যন্ত এই রকমভাবে চলতে হবে। সর্পের ভিতর যে গ্ল্যান্ডগুলো ফুটেছে তা হয়েছে পরিবেশের দ্বারা। সর্পের ভিতর যদি 8টা ফোটে, আমাদের ভিতর একটা ফুটেছে। কিভাবে ফুটবে? স্মরণে ফোটে। এক একটা কেন্দ্রে চিন্তা করতে হবে। নিয়ম অনুযায়ী সেই চিন্তাধারা অনুযায়ী গেলে স্বাভাবিকভাবে আপনি আস্তে আস্তে ফুটবে। পৃথিবী মণিপুর দ্বারা গঠিত। আজও পৃথিবী গোলাকার হয়ে রয়েছে। পৃথিবী আজও মণিপুরে ভরপুর হয়ে আছে। আমরাও সেইভাবেই আছি। এটা বিজ্ঞানসম্মত। মণিপুর হচ্ছে যেমন ধান আর চাল।
মণিপুরে যে শব্দ তা ধান, আর যে শব্দে আমরা আছি তা চাল। চাল রাখছি ঠিকই, ঘরে মটকি ভর্তি করছি ঠিকই, মনে মনে চাল রাখলে লাভজনকই, তবে সে লাভ সীমাবদ্ধ। চাল পুতলে আর গাছ হবে না, কিন্তু একটা ধান পুতলে জগতের পক্ষে যথেষ্ট। মণিপুরে যখন যাবে ধান পেয়ে যাবে। একটা ধান পেলেই জগৎকে রক্ষা করা যায়। একটা ধান যুগ যুগান্তর ধরে চালিয়ে নিতে পারে। মণিপুর এমন একটি ধান, এমন একটি বীজ, যেটা চিরদিন থাকবে সত্তার সঙ্গে, যেটা চিরসত্তায় আছে। এখন আমরা চাল চাল করে চিৎকার করছি। স্রোতের ধর্ম, জলের ধর্ম, সব জল সাগরে পৌঁছে দেয়া। সেইরূপ প্রকৃতির নিয়মই হচ্ছে এই নিনাদে পৌঁছে দেওয়া। যা কিছু করি আমরা, রাজাই হই যাই হই, ঘুমে যখন আক্রান্ত করে তখন আর কিছু হুঁশ থাকে না। দেখা গেল কোথায় রাজা? রাজা তখন স্লেট পেন্সিল নিয়ে দৌড়াচ্ছে বা গরু নিয়ে দৌড়াচ্ছে। কাজেই সুর মুহূর্তে মুহূর্তে ছন্দে বা নিনাদে নিয়ে যায়, নিনাদ ভুলিয়ে নিয়ে যায়। এটা মণিপুরের কাজ। এই যে মুহূর্তে পরিবর্তন করে, কেন? গুটিয়ে গুটিয়ে শব্দগুলো টেনে নিয়ে যেতে চায়। ছন্দে ছন্দে ঘুমে 8 বছরে নিয়ে যায়, পরে ক্রমে ক্রমে 4 বছরে নিয়ে ঠেকে। নিনাদ নিয়ে যেতে চায়। দিনের পর দিন চেষ্টা করেও যখন আর যেতে পারে না, তখন 60 বছরের ঘুম একদিনে নিয়ে আসে, তখন শেষ। যতক্ষণ পর্যন্ত না নিনাদের সুর পৌঁছাচ্ছে ততক্ষণ আলোড়ন হচ্ছে, ততক্ষণই চলতে থাকে। এই আলোড়নের প্রকাশ হলো চঞ্চলতা। এই ঢেউ বাতাসে আছে, জলে আছে, স্তরে স্তরে আছে, সর্বস্তরে এই ঢেউ চলছে। এই ঢেউ চঞ্চলতার প্রকাশ নয়, এই ঢেউ হচ্ছে নিনাদের। সাগরের উথাল পাথাল ওর চেহারা নয়। তোমারই সুপ্ত নিনাদের কথা তোমারই ভিতরে প্রকাশ। চঞ্চলতা শান্ত রূপেরই প্রকাশ। সেই প্রকাশ শক্তি তোমার ভিতর আছে বলেই তোমার চঞ্চলতার প্রকাশ। নদীর চঞ্চলতা এটা শান্ত রূপের কথা। সেই ঢেউ যতক্ষণ না পর্যন্ত সেই নিনাদে পৌঁছাচ্ছে, যতক্ষণ না মিলতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেই ঢেউ রোগ, শোক, দুঃখ, দৈন্য বা আঘাত প্রতিঘাতের মাঝে চলবে, আর তাতে হাবুডুবু খেতে হবে। এই হাবুডুবুর মাঝে ডুবুরি হয়ে সেই মূল্যবান সম্পদকে আনবার জন্য সহস্রারে ডুব দিয়ে, অনাহতে ডুব দিয়ে, মণিপুরে ডুব দিয়ে তুমি ডুবুরি হয়ে অনাহতের ভিতরে, বিশুদ্ধের ভিতরে ডুবে যাও। তোমার ভিতরে অনন্ত শক্তির প্রকাশ। সূর্য তোমার কাছে বড় নয়, এই মণিপুরের কাছে একটা বিন্দু। সেই ক্ষমতা ফুটবার জন্য পড়ে আছে। আমরা যেমন একদিন গর্ভে ছিলাম, আজ শক্তি সেই সুপ্ত অবস্থায় আছে, ফুটতে চাইলেও ফুটতে পারছে না। সে মুমূর্ষু অবস্থায় নিজের রক্ত নিজে পান করছে। সেই বীজের নালা এখন শুকিয়ে যাবার উপক্রম হয়েছে। এখন বীজ সে এই দেহ নিয়ে আছে, তার ফুটে ওঠা আর হচ্ছে না। প্রকৃতি আমাদের রোগে শোকে রেখে সেই বীজকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমরা এমনই মূর্খ যে ইন্দ্রিয়ের ক্ষুধায় জ্বলে মরি। কেবল চালই খাচ্ছি, ধান রোপণ করছি না। চক্রের কথা আলাদা। আমি কর্মী হয়ে, শিশু হয়ে এসেছি। সবটা ছন্দ হয়ে থাকবে, এইটাই বেদ হয়ে থাকবে, কারণ শাস্ত্র হয়ে গেছে বিকৃত। এতে ব্যাকরণ নেই। একের পর এক খুলে খুলে বলবো। এখানেই সমাপ্ত। রামনারায়ণ রাম, পুস্তক সূত্র, বালক ব্রহ্মচারী যোগদর্শন। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রামনারায়ণ রাম।